2013 সালের 5ই মে শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। চিফ প্রসিকিউটর যেটা তার দায়িত্ববোধের জায়গা থেকে তিনি মনে করেছেন যে আমাদের যারা ভিকটিম, শহীদ পরিবার অথবা শহীদ যে সংগঠনগুলো আছে, হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের যে নেতৃবৃন্দ যারা সেদিন তারাও সেই নারকীয় আক্রমণের শিকার হয়েছিলেন, যারা ইতিহাসের সাক্ষী হয়েছেন, তাদের কাছ থেকে আমরা তথ্য প্রমাণ নিয়েছি। সত্ত্বেও আমাদের কাছে যে রিপোর্টটি সাবমিট করা হয়েছে, কোনো ধরনের সংযোজন বিযোজন সব কিছু নিয়ে আমরা মনে করেছি যে যাতে একটি সঠিক তদন্তের রিপোর্ট সাবমিট হয়, যাতে একটা স্বচ্ছ বিচার হয় এবং প্রকৃত আসামি যারা তারা যাতে বিচারের সম্মুখীন হয়। আজকে আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা আমরা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে এবং সেই রিপোর্ট আসার পরে আসামিদের তালিকাটা আমরা প্রকাশ করতে চাচ্ছি না বা পারছি না। আমরা খসড়া তালিকায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি যে তাদের বিরুদ্ধে একটা খসড়া রিপোর্ট এসছে। সেটা আমরা যাচাই বাছাই করে দেখব কে আসামি হবে, কে আসামি হবে না। সেটা যখন আমরা বিচারের সম্মুখীন কাউকে করব, নিশ্চয়ই তখন আপনারা বুঝতে পারবেন যে কেন কেউ আসামি হবে অথবা কে আসামি হয়নি। একদম পরিকল্পিতভাবে হেফাজতে ইসলাম যখন ব্লগারদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানিয়ে আসছিলেন, বিভিন্ন রকম যখন তারা নানান সমাবেশ করতেছিলেন, তখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এই জনগোষ্ঠীকে, আমাদের এই হেফাজতে ইসলামের মতো এই সংগঠনটিকে তখন একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্যে তারা নানান পরিকল্পনা গ্রহণ করলেন এবং তারা কোনোভাবেই তাদেরকে কোনো সমাবেশ করা বা তাদের এই প্রতিবাদের জায়গাটা পর্যন্ত তারা যাতে করতে না পারেন, সেই বিষয়ে রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা পরিকল্পনা তারা নিয়েছে। তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? আমি তো মনে করি যে এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত সবচেয়ে উপযুক্ত একটি ঘটনা। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি। কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন, যারা তদন্ত কাজে খুব সহায়ক ভূমিকা পালন করতে পারে। এরকম প্রসিকিউটরও কিন্তু আমাদের তদন্ত সংস্থায় নিয়োজিত ছিল, তারাও সার্বক্ষণিক এগুলি দেখভাল করেছেন তদন্তের স্বচ্ছতার স্বার্থে, যে যাতে করে এই তদন্ত কোনোভাবে বিতর্কিত না হয়। যে আমাদের কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। আমাদের অনেক আসামি এখানে আছে, এমন আসামি আছে তারা হয়তো এখনও গ্রেফতার হয়নি। আমরা যদি নামটা প্রচার করি, প্রকাশ করি, সে আসামিগুলোকে আমাদের গ্রেফতার করতে অসুবিধা হবে। এই আইনটি প্রণয়নের পর থেকে, দ্যাট ইজ আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এইটা 73 সালে আইনটি প্রণয়নের পরেই ইনভেস্টিগেশনের দায়িত্ব পুলিশকে দেওয়া আছে। আর কোনো সংস্থা তো আমাদের ইনভেস্টিগেশনের দায়িত্ব নাই, অতএব পুলিশই করবে। সেখানে প্রশ্ন উঠছে যে আপনি দেখছেন যে এরই মধ্যে এই ইনভেস্টিগেশন এজেন্সি যারা পুলিশের দায়িত্বে, তারা যে ইনভেস্টিগেশন করতেছেন, আমরা তো বহু পুলিশকে আসামি করেছি। এই পুলিশ ইনভেস্টিগেশন করে পুলিশকে আসামি করছে বহু। আমরা কে পুলিশ কে পাবলিক এইভাবে কিন্তু দেখে ইনভেস্টিগেশনটা হয় না, আমরা অপরাধীকে দেখে ইনভেস্টিগেশনটা হয়। আমরা প্রথমত প্রাধান্য দিচ্ছি আমরা কে অপরাধী, কে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, এইভাবে আমরা দেখি কিন্তু ইনভেস্টিগেশনটা হয় না। এই মামলার মধ্যেও দেখবেন যে বেশি সংখ্যক মানুষ কিন্তু পুলিশ